হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে আলোচনা করব মে ভার্বের ইউসেজ। মানে মোডাল ভার্ব হিসাবে মে ভার্বকে কিভাবে ব্যবহার করা হয়। আমরা যখন বলি বা লিখি, যে কোনো এক্সপ্রেশন দিতে আমরা মেকে কোথায় কোথায় ব্যবহার করব সেটাই তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তোমরা যখন ইংলিশ সেন্টেন্স লিখবে বা বলবে তখন মেটাকে কোন কোন জায়গায় ব্যবহার করবে। 1 নম্বর, পসিবিলিটি। পসিবিলিটি বাংলায় বলা হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনা অর্থে আমরা মেয়েটাকে ব্যবহার করব। তোমরা যখন কোনো সেন্টেন্স বলবে বা লিখবে, তার মধ্যে যদি সম্ভাবনা থাকে, যেমন আজ বৃষ্টি হতে পারে, আমি কলকাতায় যেতে পারি, তারা আমাদের বাড়ি বিকেলে আসতে পারে, এগুলো সবই সম্ভাবনার কথা, সম্ভাবনাময় সেন্টেন্স। তাহলে এই সমস্ত সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে মেকে ব্যবহার করবে এবং তারপরে অবশ্যই মূল ভার্ব। আমি আগে মেয়ের যে যে ক্ষেত্রে যে যে এতে ব্যবহার হয় মেয়ে, সেইটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে মেয়ের গঠন স্ট্রাকচারটা দেখাবো, মানে সেন্টেন্স স্ট্রাকচার, এবং মেয়ের সম্পর্কে আরো কিছু জিনিস বলবো। পসিবিলিটি মানে হচ্ছে, মানে এখানে একটু বুঝে নাও পসিবিলিটি বলতে আমি কিরকম বোঝাচ্ছি, যেখানে মেয়েটাকে তোমরা ইউজ করবে। পসিবিলিটি মানে হচ্ছে ঘটছে এমন ঘটনার সম্ভাবনা, ঘটছে এমন, ঘটছে এখন বা এমন সেই রকম ঘটনার সম্ভাবনা। যেমন বৃষ্টি হচ্ছে, ধরা যাক বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি বাইরে বেরিয়েছো, তাহলে সম্ভাবনাটা কি? তুমি ভিজে যেতে পারো। তাহলে ইটস রেনস আউটসাইড, আই মে গেট ওয়েট। তাহলে ঘটছে এমন ঘটনার সম্ভাবনা বোঝাতে তোমরা মেয়েটাকে ইউজ করবে। আমি লিখে দিচ্ছি, ঘটছে এমন ঘটনার সম্ভাবনা। ঘটছে এমন ঘটনার সম্ভাবনা বোঝাতে পসিবিলিটি, মানে পসিবিলিটি এটাকেই বলে। সেই ক্ষেত্রে তোমরা মেয়েটাকে ইউজ করবে, এটাকেই বলা হয় ফ্যাকচুয়াল পসিবিলিটি, মানে ঘটনার সাপেক্ষে যে সম্ভাবনা। এক্ষেত্রে কখনোই ক্যান ইউজ করা যাবে না। ক্যান দিয়েও আমরা সম্ভাবনা বোঝাতে পারি, কিন্তু এক্ষেত্রে ক্যান বসানো যাবে না, তার কারণ ঘটনার সাপেক্ষে এটা করছে, অতএব এখানে তুমি মে ইউজ করবে। এক্ষেত্রে সাবজেক্ট সেন্টেন্সের যে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস মে প্লাস V1, এই হলো সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা পসিবিলিটি মানে সম্ভাবনা বোঝাতে মেটাকে ইউজ করবে। তাহলে আমি এই এক্সাম্পলটাই নিচ্ছি। ধরে যাক এখন বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যেতে পারি। তাহলে কি লিখবো? ইট ইজ রেনিং নাও, উই মে গেট ওয়েট। তাহলে এটা ঘটনার সাপেক্ষে, এই বৃষ্টি নামক ঘটনার সাপেক্ষে এই সম্ভাবনা, অতএব মে আমরা ইউজ করেছি, এবং এটা এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট উই, তারপরে মে, তারপরে V1 গেট ওয়েট। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিভাবে কোথায় তোমরা মেটাকে ব্যবহার করবে? এটা হলো 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে পারমিশন। পারমিশন মানে বাংলায় বলা হয় অনুমতি। অনুমতি দেয়া, অনুমতি নেয়া,
দুটোর ক্ষেত্রেই আমরা মে কে ইউজ করব। অনুমতি দেয়া বা অনুমতি নেয়া, অনুমতি দেয়া বা অনুমতি নেয়া, দুটোর ক্ষেত্রেই আমরা মেটাকে ইউজ করব। এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ইউজেজ সম্পর্কে। এইগুলো মনে রাখতে না পারলে সঠিক ব্যবহার হবে না এবং ভুল হবে সেন্টেন্স। অনুমতি দেয়া এবং অনুমতি নেয়া দুটো অর্থেই আমরা মেয়েকে ব্যবহার করবো। এখানেও একটা সামান্য জিনিস তোমাদের মনে রাখতে হবে, কারণ মে এবং ক্যান দুটোই কিন্তু অনুমতি দেয়া বা অনুমতি নেওয়া অর্থে ব্যবহার হয়। তাহলে কি মনে রাখবে? এইভাবে মনে রাখো যে আমি আগেও বলেছি যে অচেনা ব্যক্তির কাছ থেকে তুমি যখন অনুমতি নেবে সেক্ষেত্রে তুমি মে ইউজ করবে। অচেনা ব্যক্তির কাছ থেকে তুমি যখন অনুমতি নেবে তার জন্য তুমি কি ইউজ করবে? মে ইউজ করবে। আর চেনা ব্যক্তির কাছ থেকে তুমি যখন অনুমতি নেবে তখন ক্যান ইউজ করবে। তাহলে মে কোথায় আর ক্যান কোথায় বুঝতে পারলে? এক্ষেত্রে সেন্টেন্স গুলো এরকম হবে, তোমরা মে কে আগে বসাবে, মানে মে আই গো, আমি কি যেতে পারি। সেন্টেন্স কিরকম হবে? এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার যদি অনুমতি নেওয়া হয়, অনুমতি নেওয়ার জন্য মে প্লাস সাবজেক্ট প্লাস V1, এটা হলো অনুমতি নেওয়ার জন্য। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি। ইংলিশটা কি হবে? মে আই গো। প্রথমে মে বসলো, তারপরে সাবজেক্ট আই বসলো, তারপরে V1 গো বসলো। মে আই গো, আমি কি যেতে পারি অনুমতি নেওয়ার জন্য। আর অনুমতি দেওয়ার জন্য ঘুরিয়ে বলছি তুমি যেতে পারো, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। তুমি যেতে পারো কি হবে? ইউ মে গো। সো অনুমতি দেয়া এবং অনুমতি নেওয়া, প্রথমটা আমি অনুমতি নেওয়ার জন্য লিখেছি মে আই গো, পরেরটা অনুমতি দেওয়ার জন্য লিখেছি তুমি যেতে পারো, ইউ মে গো। সো পারমিশনের ক্ষেত্রে তোমরা মে কে ইউজ করবে। কখন? যদি চেনা ব্যক্তির কাছ থেকে পারমিশন নাও মানে অনুমতি নাও তাহলে ক্যান ইউজ করবে। যদি অচেনা ব্যক্তির কাছ থেকে পারমিশন নাও তাহলে মে ইউজ করবে। সো নাম্বার 2 পারমিশন। নাম্বার 3 হচ্ছে আমরা জানবো রিকোয়েস্ট। আমরা যখন রিকোয়েস্ট করি কাউকে তখন আমরা মে দিয়ে রিকোয়েস্ট করতে পারি। কাউকে যখন রিকোয়েস্ট করছি আমরা মে দিয়ে রিকোয়েস্ট করতে পারি। রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। অনুরোধ বোঝাতে আমরা অনুরোধ করার জন্য আমরা মে কে ইউজ করতে পারি। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে? যেহেতু আমি অনুরোধ করছি মানে কারোর কাছে অনুরোধ করছি, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স। সো প্রথমে জানলাম পসিবিলিটি অর্থে মেকে ইউজ করা যায় অর্থাৎ সম্ভাবনা বোঝাতে। দ্বিতীয় জানলাম পারমিশন বা অনুমতি দেয়া বা অনুমতি নেওয়া অর্থে মেকে ইউজ করা যায়। 3 নম্বর জানছি রিকোয়েস্ট মানে অনুরোধ করা বোঝাতে আমরা মেকে ইউজ করতে পারি। এক্সাম্পল ধরে যাক বললাম তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, সাহায্য করতে পারবে। আমরা মোডাল ভার্বের যে চরিত্র সেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে মোডাল ভার্ব দুটো টেন্সে ব্যবহার হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে মোডাল ভার্বের অর্থের মধ্যে দুটো
অর্থ সব সময় থাকে। সেই দুটো অর্থ কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট অর্থ মানে বর্তমান অর্থ, আর একটা হচ্ছে ফিউচার অর্থ। এখানে দেখো আমি যে সেন্টেন্সটা লিখেছি এখানে এটা ফিউচার অর্থ দিচ্ছে। তার মানে একটা মোডাল দিয়ে প্রেজেন্টও বোঝায়, ফিউচারও বোঝায়। যাই হোক, এখানে রিকোয়েস্ট অর্থে আমরা মেকে ইউজ করছি। রিকোয়েস্ট মানে অনুরোধ, সেক্ষেত্রে আমার সেন্টেন্স স্ট্রাকচার মে সাবজেক্ট V1 আদার্স। তাহলে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? মে ইউ হেল্প মি, মে ইউ হেল্প মি, মে ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তাহলে রিকোয়েস্ট অর্থে আমরা মেকে এইভাবে ইউজ করছি। 4 নম্বর হচ্ছে ইনভিটেশন। ইনভিটেশন মানে আমন্ত্রণ। আমন্ত্রণ করা অর্থে আমরা মেকে ইউজ করতে পারি বা মেকে ইউজ করব। আমন্ত্রণ, এক্ষেত্রে ওই সেন্টেন্স স্ট্রাকচার এইরকমই হবে। মে প্লাস সাবজেক্ট প্লাস V1 লিখে দিচ্ছি, মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স। এক্ষেত্রে আমি একটা সেন্টেন্স লিখছি, যেমন তুমি কি আমার বাড়িতে আজ আসবে? এটা একটা ইনভিটেশন মূলক সেন্টেন্স, আমন্ত্রণমূলক বাক্য। তাহলে এটাকে আমি যখন ইংলিশ করবো এই গঠনে মে, প্রথমে মে বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর আদার্স। তাহলে তুমি কি আমাদের বাড়িতে আসবে, আমার বাড়িতে, তাহলে কি লিখবো? মে ইউ কাম টু মাই হাউস টুডে। তাহলে মে ইউ কাম টু মাই হাউস টুডে, তুমি কি আমাদের বাড়িতে আজ আসবে? এটা হলো ইনভিটেশন বা আমন্ত্রণ। আমন্ত্রণ করতে বা আমন্ত্রণ করা অর্থে আমরা মেকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা 4 নম্বর 4টে ব্যবহার ইতিমধ্যে শিখে ফেলেছি। তোমরা শিখে ফেলেছো 4টে ব্যবহার। কি কি? পসিবিলিটি অর্থে, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে, বাক্য দিয়ে যদি কোনো সম্ভাবনা বোঝাও, ঘটছে এমন ঘটনার সম্ভাবনা, তাহলে মে ইউজ করবে। কোনো সেন্টেন্স দিয়ে যদি অনুমতি দেয়া বা অনুমতি নেওয়া বোঝাও, তাহলেও মে ইউজ করবে। কোনো সেন্টেন্স দিয়ে যদি রিকোয়েস্ট বোঝাও মানে অনুরোধ বোঝাও, তাহলে মে ইউজ করবে। কোনো সেন্টেন্স দিয়ে যদি ইনভিটেশন মানে আমন্ত্রণ বোঝাও, তাহলে মে ইউজ করবে। এরপরে আমি শেখাবো, মানে তোমরা জানবে, সেটা হলো সাজেশন। সাজেশন মানে সাজেশন মানে প্রস্তাব। প্রস্তাব দেওয়া অর্থে কিভাবে মেকে ইউজ করবে। কাউকে সাজেশন দিচ্ছ, সেই অর্থে মানে সেই সাজেশন দেওয়ার সময় তুমি মেকে ইউজ করতে পারো। সাজেশন। এর বাংলা মানে কি? প্রস্তাব। যেহেতু আমরা সাজেশন দিচ্ছি কাকে, না সম্ভবত আমরা সেকেন্ড পার্সন কেই সাজেশনটা দিই, তাহলে আমরা সাবজেক্ট প্রথমে লিখবো, মানে সেন্টেন্সের গঠনে কি লিখবো? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মে, তারপরে V1, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স মানে আদার্স। আমি এক্সাম্পল কি লিখছি, না কি বলবো, আমি কাউকে প্রস্তাব দিচ্ছি, কি বলবো? ধরো আমি বললাম যে তুমি আমার বাড়িতে বিকালে
আসতে পারো, এটা আমি তাকে এই প্রস্তাবটা দিলাম, পারো। তাহলে এই সাজেশন দেওয়া অর্থে অর্থাৎ প্রস্তাব দেওয়া অর্থে আমি মেটাকে ইউজ করব। প্রথমে সাবজেক্ট মানে ইউ, তারপরে মে, ইউ মে, তারপরে V1 মানে কাম, ইউ মে কাম টু মাই হাউস বিকালে মানে ইন দি আফটারনুন। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? ইউ মে কাম টু মাই হাউস ইন দ্য আফটারনুন, তুমি আমার বাড়িতে বিকেলে আসতে পারো। এটা একটা সাজেশন বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে প্রস্তাব দেওয়া অর্থে আমরা মেটাকে ব্যবহার করতে পারি, এই মডেলটাকে ব্যবহার করতে পারি। এরপরে অ্যাডভাইস, সাজেশনের পরে আমরা জানবো মেটাকে ইউজ করা যায় অ্যাডভাইস মানে পরামর্শ দেওয়া অর্থে। 6 নম্বর হচ্ছে পরামর্শ মানে অ্যাডভাইস। অ্যাডভাইস বাংলা হচ্ছে পরামর্শ বা উপদেশ। উপদেশ যদি দাও কাউকে তাহলে তোমরা মে দিয়ে বলতে পারো সেন্টেন্স। পরামর্শ, ধরো আমি বললাম, এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার একই আগেরটার মতন, অর্থাৎ সাবজেক্ট প্লাস মে প্লাস V1। ধরো আমি একটা সেন্টেন্স বলছি, ধরো বললাম তুমি 10টার ইংলিশটা শিখতে পারো, ইংলিশটা শিখতে পারো। এই সেন্টেন্সটা নিয়ে আমি কি বোঝাচ্ছি? পরামর্শ দিচ্ছি কাউকে, মানে তোমাকে আমি পরামর্শ দিচ্ছি যে তুমি ইংলিশটা শিখতে পারো। তাহলে সেন্টেন্সটা কি হবে? এই গঠন অনুযায়ী যদি হয় তাহলে কি হবে? ইউ মে লার্ন ইংলিশ, ইউ মে লার্ন ইংলিশ, তুমি ইংলিশটা শিখতে পারো। তাহলে আমরা এই পর্যন্ত 6টা ব্যবহার জানলাম মে মডাল ভার্বের। সেই 6টা ব্যবহারগুলো আমি এক এক করে আবার বলছি। প্রত্যেকটা জিনিস আমি বারবার বলবো তোমাদের যাতে মনে একেবারে গেঁথে যায়, পরিষ্কার হয়ে যায়। প্রথমে মেকে কি জানলাম? কোনো সম্ভাবনা, ঘটনার সাপেক্ষে কোনো সম্ভাবনা বোঝালে তাহলে মেকে ইউজ করবে। 2 নম্বর হচ্ছে পরামর্শ, এই পারমিশন মানে অনুমতি দেয়া বা অনুমতি নেওয়া অর্থে তোমরা মেকে ইউজ করবে। 3 নম্বর হচ্ছে রিকোয়েস্ট মানে কাউকে অনুরোধ করা বোঝাতে তোমরা মেকে ইউজ করবে। 4 নম্বর কি জানলে? অ্যাডভাইস মানে কাউকে উপদেশ দিচ্ছ, সেক্ষেত্রে তোমরা মেকে ইউজ করবে। 5 নম্বর সাজেশন দিচ্ছ কাউকে, মানে কাউকে প্রস্তাব দিচ্ছ, সেক্ষেত্রেও তোমরা মেকে ইউজ করবে। এবং 6 নম্বর তো বললাম অ্যাডভাইস ও ইনভিটেশন, কাউকে আমন্ত্রণ করা অর্থে আমরা মেকে ইউজ করছি। তো 6টা ব্যবহার তোমরা জানলে মে মডাল ভার্বকে 6 রকম উপায়ে তোমরা ব্যবহার করতে শিখলে। এরপরে যেটা জানবে